হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য, একটা ঝকঝকে নতুন এপিসোড। এবং আমি জানি প্রত্যেকটা রোববার ঠিক রাত 8টা বেজে গেলেই এই মুহূর্তটার জন্যই আপনারা অপেক্ষা করেন যে আমার আজকের এই পর্বে কারা থাকছেন আমার অতিথি। আজকে একজন নয়, দুজন নয়, তিনজন অতিথি রয়েছেন আমার সঙ্গে, যারা তাদের ওটিটি প্ল্যাটফর্মে আসার নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবেন। প্রজেক্টের নাম কাবেরী, খুব শিগগিরই আসছে হইচইতে, এবং টিম কাবেরী আজ আমার সঙ্গে কারা রয়েছেন একবার চোখ বুলিয়ে দেখে নিন, মনটা একদম এমনি ভালো হয়ে যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য, আরও একটা নতুন ঝকঝকে এপিসোড। এবং সেখানে আমার সঙ্গে আজকে যারা রয়েছে তারা প্রত্যেকেই আপনাদের ভীষণ পছন্দের, ইভেন আমারও ভীষণ পছন্দের। এবং তাদের আপকামিং প্রজেক্ট যেটা নিয়ে আজকে আমরা জমজমাটি আড্ডা মারবো, সেটা কিন্তু আমাদের এই মানে পুজো ভাইবসের যে আনন্দটা আমাদের মনের মধ্যে চলছে সেটা আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে। আই এম ভেরি শিওর এতক্ষণে আপনারা ট্রেলার টিজার সবই দেখে ফেলেছেন এবং ভাবছেন যে কবে আসতে চলেছে, কিন্তু আসার আগে এই যে আড্ডাটা, সেটা কিন্তু আরো আমাদের এই সিরিজটা দেখার ইচ্ছা বাড়িয়ে দেবে। ইয়েস, টিম কাবেরী আজকে আমাদের সঙ্গে, ডিরেক্টর সৌভিক দা এবং তোমাকে কি বলবো, একটা ডিরেক্টর সৌরভ এবং সঙ্গে পাওলিদি। প্লিজ ওয়েলকাম আমাদের আজকে জিও আড্ডার এপিসোডে। সবাই কেমন আছো বলো? এই সময় যেমন থাকা যায় আর কি। হ্যাঁ, কঠিন সময় জানি, তবু আমরা আমাদের মতন করে ভালো থাকার চেষ্টা করছি। সবকিছুই ভালো হোক, এটা একটা পজিটিভ হোপ দিয়ে আমাদের আজকের এপিসোডটা আমরা শুরু করি। আর মানে এই যে প্রজেক্টটা যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, কাবেরী, মানে খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। সেটা তো একটু একটু ট্রেলার টিজার দেখে আমরা খানিকটা আন্দাজ পেয়েই গেছি। একটু ভাবনা চিন্তাটা কিভাবে এলো সেটা যদি বলো আমাদের। এই ভাবনা চিন্তাটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, একজন শিক্ষক এবং তার ছাত্র, অথবা একজন শিক্ষিকা এবং তার ছাত্রীর মধ্যে যে সম্পর্কটা হয়, মানে পারস্পরিক একটা স্নেহ এবং সম্মানের সম্পর্ক থাকে, এবং তার বাইরে গিয়ে মানে শুধু তো একটা একাডেমিক শিক্ষা দেওয়ার নয়, তার চরিত্র গঠনেও একজন শিক্ষকের অনেকটা জায়গা থাকে, অবদান থাকে। তো সেইটা নিয়ে আমার খুব কাজ করার ইচ্ছে ছিল, যে এই দুইজনের চরিত্র নিয়ে। সেখান থেকে আইডিয়াটা মাথায় আসে এবং আস্তে আস্তে কাবেরী চরিত্রটা আঁকা শুরু করি। বাহ, তুমি যখন তোমার কাছে সুযোগটা আসে কাবেরীর রোলটা প্লে করা, তোমার কি মনে হলো, মানে কেন এটা করা উচিত? আমার খুব অসুবিধা হয়েছিল, সত্যি কথা বলে আমি ইনফ্যাক্ট বলেওছি যে কথাগুলো, আমার খুব অসুবিধা হয়েছিল কাবেরীকে অ্যাকসেপ্ট করতে। কারণ কাবেরী, মানে আমি যে ধরনের চরিত্র করে এসেছি, শক্তিশালী, প্রতিবাদী তো বটেই, সেখানে কাবেরী মানে একজন শিক্ষিত মেয়ে, সে অঙ্কের টিচার, কিন্তু সে এরকম একটা শিখি, একটা আন্ডার কনফিডেন্ট একটা মেয়ে, মানে বিষয়টা হচ্ছে সে তো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে, তার কোনো বক্তব্য থাকবে না, তার কোনো কণ্ঠস্বর থাকবে না, সেই হ্যাঁ আমার মানে চারিত্রিক প্রচুর হচ্ছিল গঠনের সাথে আমার এটা একটা অসুবিধা হয়েছে। পাওলিদি যেহেতু মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি একটা ভীষণ মানে উইমেন এম্পাওয়ারমেন্টের একটা প্রতীক হিসেবে আমরা বারবার দেখেছি আর কি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ক্যারেক্টার। আমি এটা কমপ্লিমেন্ট হিসেবে নেব। এটা কিছুটা মানে আমার কাছে যে মাধবীলতা যখন এসেছিল, তখন আমি জানতাম না মাধবীলতা আমার কাছে আসবে। কিছু কিছু সময় থাকে যে কিছু কিছু চরিত্র তোমাকে হয়তো খুঁজে নেয়, আবার তারপরে তোমার খোঁজাটা শুরু হয়। মানে ওয়ান্স আই স্টার্টেড ডুইং মাধবীলতা, তারপর থানা থেকে আসছি যে চরিত্র, একটার পর একটা এত মানে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমি সেই বক্তব্যগুলো রাখতেও চাই আমার চরিত্রের মধ্যে দিয়ে। মানে আমার যে প্রতিবাদ, আমার যে বার্তা, আমার সিরিজের কথাতেও আসি, তাহলেও তুমি এর আগে এমন কিছু সিরিজে কাজ করেছো যেগুলোতে খুব স্ট্রং এবং তার সঙ্গে ভায়োলেন্সও ছিল, অ্যাকশনও ছিল, এরকম ক্যারেক্টারও তোমাকে দেখেছি প্রচুর। মানে আমি স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন চরিত্র ভীষণভাবে, সেখানেই আমি নিজেকে কোথাও একটা খুঁজে পাই, বা সেটাই হয়তো আমার দর্শকদের কাছে বলারও একটা জায়গা থাকে। আর মানে আমি মহিলাদের সম্বন্ধে কথা বলতে চাই, মানে আমার প্রতিবাদ বা আমার কাজ, মানে আমি আমার কাজের মাধ্যমেই সেই কথাগুলো বলতে পারি। আমি নট অ্যান অ্যাক্টিভিস্ট যে সেই অন্যভাবে কিছু বলতে পারি, যে লেখক তার লেখনীর মধ্যে দিয়ে তিনি সেটা প্রকাশ করবেন। সো কিছুটা প্রথম দিকে কনসিয়াস ডিসিশন ছিল না, তারপর আস্তে আস্তে সেটা হয়ে গেল। সেভাবে আমি নারী কেন্দ্রিক চরিত্র, মানে নারী কেন্দ্রিক ছবিও সেভাবে করেছি আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে এটা কিরকম, মানে এ তো মিলছে না, মানে কেন এরকম। সো আমার নিজের সঙ্গে নিজের স্ট্রাগলটা অনেক বেশি ছিল, বাট লেটার অন যেটা আমি মানে ওদের তো অনেক রিসার্চ থাকে, মানে এরকম ডেটা অ্যান্ড রিসার্চ, সেখান থেকে যেটা আমার মনে হলো যে
এই সংখ্যক মানুষ এই এই এডুকেটেড স্পেসে, বিশেষ করে এডুকেটেড সোসাইটিতে এই ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি, যারা হয়তো নিজের কথা বলতে পারে না, যারা প্রতিবাদটা করে উঠতে পারে না, তাদের সেই কণ্ঠস্বরটা নেই, কারণ সবটাই সে নর্মালাইজ করে নিয়েছে। হাজব্যান্ডই তো, ছেলেই তো, মানে ইটস বিকাম আ পার্ট অফ ইউর সিস্টেম, বিকজ পেট্রিয়ার্কি সো ডিপ রুটেড ইন আস যে আমরা সেটাকে মেনে নিই। আমরা মানে মানে এটা কি করে কিভাবে বলবো, সেই মানে কাইন্ড অফ ওই ছোট থেকে কিছু কিছু ফ্যামিলিতে হয় না, মানে মেয়েদেরকে একটু ইলট্রিট করাটাই খুব নর্মাল, মানে মেয়েদের জন্য সবকিছুই সবার পরে আসবে এরকম একটা ব্যাপার, সবাই খেয়ে নেওয়ার পরেই মেয়েরা খাবে। হ্যাঁ ডেফিনেট, মানে সেরকমও আছে নিশ্চয়ই, মানে যদি বা আমি সেরকম মানে ডিসক্রিমিনেশনে কোনোদিন বড় হইনি বলে ওই জায়গাটা আমার একটু অসুবিধেই হয়। বাট মানে কাবেরীর ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে why isn't she doing something? Eventually she does, of course, কিন্তু সেইখানে আমার প্রথমে একটু কোথাও একটা স্ট্রাগল ছিল, বাট ইভেনচুয়ালি যেটা আমি যখন দেখলাম এই যে এই ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি যারা বলতে পারে না, দেন আই থট যে এটা আমার রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যান আর্টিস্ট যে কাবেরীর কথা বলা দরকার, কাবেরীর মতো মানুষের কথা বলা দরকার, সেটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে। আজকে কাবেরী মহিলা হতে আছে, ডেফিনেটলি পুরুষও হতে পারে, মানে ইভেন মেন গো থ্রু আ লট অফ অ্যাবিউজেস ইন ডিফারেন্ট ওয়ে, ইয়া একদমই। এটা তোমার কথা শুনি এবার, মানে তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো ভীষণ ভাবে। আমাকে ফার্স্ট বোধহয় এই চরিত্রটা অফার করে সামিদা, তারপরে সৌভিকদার সঙ্গে আমার কথা হয়। ওকে। এবং সামিদা যখন পুরোটা শুনি এবং শুনি নেগেটিভ চরিত্র, এবং শুরুতে যে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম তা নয়। তারপরে যখন সামিদা বললো যে দেখ এই চরিত্রটা মানে এক কথায় শুনলে মনে হবে নেগেটিভ, কিন্তু অনেক কিছু ঘটাচ্ছে, অনেক চরিত্রটার নাম ঘটনাচক্রে, সে কাবেরীর হাজবেন্ড। আর তারপরে আমি পুরো গল্পটা শুনি সৌভিকদার কাছ থেকে, আমার গল্পটা ভীষণ পছন্দ হয় এই কারণে, অনেকগুলো কারণ এখানে রয়েছে। তো প্রথমত কাবেরী চরিত্রটা প্রচন্ড ডায়নামিক চরিত্র। সেকেন্ডলি যে কাবেরী তার পার্সোনাল সমস্যাটাকে পেরিয়ে গিয়ে একটা সিস্টেমের এগেনস্টে লড়ছে এবং নিজের মতন করে লড়ছে, সেটা খুব ইন্সপায়ার করে আমাকে। কিন্তু ওই চরিত্রটা যতই ইন্সপায়ার করে, ততই যখন আমার চরিত্রটার কথা ভাবি তখনই মনে হয় যে আমি কি করে করবো, কারণ কি হয় যার কোনো রেফারেন্স থাকে না, সেটা সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে গেলে আরো অনেক সময় দিতে হয়, যে সময়টা সৌভিকদার সঙ্গে কাজ করা বেশি থাকে। হ্যাঁ, এবং সৌভিকদার সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার, খুব বহু বছর আগে আমরা একসাথে কাজ করেছি এবং বহু আড্ডাও হয়েছে আমার। তো সৌভিকদাকে বলেছিলাম দেখো কেউ তো জন্মে খারাপ হয় না, বা কারোর মাথা জন্মের পর থেকেই সমস্ত নেগেটিভিটি তার মাথায় ঢুকতে শুরু করেছে, কোনো পরিস্থিতির শিকার হয়, নয় সে পরিস্থিতির শিকার হয়, নয় সে যখন জন্ম নিচ্ছে, যে পরিবারে জন্ম নিচ্ছে সেখানে প্যাসিভলি সেটা শিখে ফেলছে, মানে সেই প্র্যাকটিসটা প্যাসিভ ওয়েতেই সে পরিবারে করা হয়, যেটা ও নিজের মধ্যে ইনহেরিট করে ফেলে, যে কোনো বাচ্চা আর কি। তো আমি সৌভিকদাকে জিজ্ঞেস করি, সৌভিকদা তুমি এই যে ধরন চরিত্র সেটা বোঝা গেল এই গ্রাফ, কিন্তু সেটা সেটা করে কেন, তার কি কোনো জাস্টিফিকেশন আছে? খুব সুন্দর করে সৌভিকদা পরবর্তীকালে সেগুলোকে ছোট ছোট জায়গায়, যদি মাইনরিটি খেয়াল করেন অনেকেই বুঝতে পারবেন এ কেন এরকম, অনিশ কেন এরকম, সেইগুলোকে খুব সুন্দর করে স্টিচেস করা আছে প্রত্যেকটা সিকোয়েন্সে, প্রত্যেকটা জায়গায়। মানুষ শুধু ক্যারেক্টারের ঘটনাটা বা কাণ্ড কারখানাগুলো দেখবে, তার পিছনে কেন সে হয়ে উঠলো সেটাও জানার একটা সুযোগ পাবে। আসলে যে এরকম একটা খারাপ কাজ করছে একটা গল্পে বা সিনেমায় বা সিরিজে, সে তো নিজে মানে সে তো নিজেকে ভিলেন ভাবছে না, তার তো নিজের জাস্টিফিকেশন আছে কেন করছে, সে তো নিজের সেই কাজগুলোকে কোথাও জাস্টিফাই করে যে আমি এই কারণে এইগুলো করছি, এবং সেটা একদম মনের অন্তঃকরণ থেকে বিশ্বাস করে বলে সে এরকম কাজটা করছে। আমরা কেউ কিন্তু নিজেকে ভিলেন ভাবি না আমাদের নিজের গল্পে, আমরা সবাই কিন্তু আমরা নিজেদের গল্পে হিরো। তো আমি আর যখন সৌরভ আলোচনা করছিলাম তখন সেই আলোচনাটাই হয়েছে যে অনেক যা করছে ওর কাছে কিন্তু এনাফ যুক্তি আছে জাস্টিফিকেশন দেওয়ার যে এগুলো কেন করছে, এবং সেগুলো বিশ্বাস করে বলে করছে, এবং সেই আলোচনা থেকে ক্যারেক্টারটা আস্তে আস্তে কার্ভ করতে করতে একটা খুব সুন্দর শেপে এসছে, এবং আমার করতে সুবিধা হচ্ছে, কারণ ওই জাস্টিফিকেশনস গুলো বা ওই জায়গাগুলো যদি ধরিয়ে দেয় ডিরেক্টর, তো অ্যাক্টরেরও মানে কি হয় না, হাওয়ায় হাত পা ছুটতে হয় না, তার কাছেও একটা ছবি থাকে, হ্যাঁ একটা মানচিত্র থাকে, যেটা নিয়ে সেগুলো করে আর কি। বাহ, তোমাদের কথা তো শুনে মনে হচ্ছে যে তোমরা মানে শুটিং চলাকালীনও বেশ মানে জম্পেশ কাজ করার পাশাপাশি খুব মজাও করেছো আর কি, মানে একটা টিম ওয়ার্ক করে উঠেছে মনে হচ্ছে। তো মানে তাকে নিয়ে বলার কিছু নেই, তো খুবই খ্যাতনামা অভিনেত্রী, এবং আমি খুবই
মানে পছন্দ করি তার অভিনয়। তো লেকপুল করার চেষ্টা করছে? কলেজ সময় আমার এখনো মনে আছে আমরা কলেজ সময় কালবেলা দেখা এবং লুকিয়ে কালবেলা দেখা, মানে কলেজ কেটে। হ্যাঁ, আমাদের ওই সময়টা ওইভাবেই কলেজ কেটে কালবেলা দেখা। আমার কাছে আরো একটা বড় আকর্ষণ যেটা মিস করে গেছে বলতে কি, যে অবশ্যই পাওলি দাম একটা বড় ফ্যাক্টর, যে হ্যাঁ ওর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবো, একসঙ্গে কাজ করতে পারবো, এবং ভীষণ সিরিয়াস, তো মজার অবকাশ বোধহয় কম পেয়েছি। এবং আমরা যে শিডিউলে কাজ করি বিং এ সিনিয়র সেটাই তুমি একটা কি মজা। বকাঝকা করতে নাকি এরকম? না না না, একদমই বকা। আচ্ছা আমি কি প্রাগৈতিহাসিক না না, একটু একটু কাজের ওরা এক্সপেরিয়েন্স। এক্সপেক্টের জন্য পাওলিদি বলছে, ঠিক আছে, নট দ্যাট ইভেন লাইক, ঠিক আছে, মানে আমার সত্যি কথা বলতে সৌভিকের সাথে প্রথম কাজ, ও আমার অনেক ছবি এডিট করেছে, ইনফ্যাক্ট নাটকের মতো এডিটর করা, যেটা মানে আমার ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস অ্যাকচুয়ালি, প্রমোশন পুরোটা পুরো, হ্যাঁ। আর সৌরভের সাথে আমার প্রথম হ্যাঁ, কাজ, মানে সেটাই জানতে চাইছিলাম, আমি প্রথম কাজের অভিজ্ঞতাটা কেমন? খুব সুন্দর। মানে আমার মনে হয় এই ধরনের চরিত্র বা এই ধরনের কাজ তখনই ফুটিয়ে তোলা সম্ভব যেখানে বন্ডিং অ্যান্ড টিউনিং বিটুইন অ্যাক্টার্স আর ডিরেক্টর আর ডিওপি মানে খুব ভালো থাকবে। না আমার মনে হয় অফকোর্স ইটস আ টিম ওয়ার্ক। সেটা আমার মনে হয় ভেরি ফার্স্ট ডে থেকেই হয়ে গেছিল আমাদের কখনো মনে হচ্ছিল না, কিন্তু প্রথম দিন কাজ করার পর যে আমরা এবার প্রথমবার কাজ করছি এতগুলো মানুষ একসঙ্গে, এটা মনে হচ্ছিল একটা টিম, পরিবার। এবং এই জেলটা না হলে না, আমরা এখন যে সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের শুটিং করতে হয় সেটা কোনোভাবে সম্ভব নয়। সম্ভব না আর সৌভিকদা সবসময় চুজ করেছে ওই ধরনেরই লোকেশন, যেগুলো আমরা ভার্জিন লোকেশন বলি, যেখানে কোনোদিন আগে শ্যুট হয়নি, 1.5 ঘন্টা 2 ঘন্টা দূরে। এবার বাট সেগুলো ভিজুয়ালি দেখতে অনেক সুন্দর লাগবে, কিন্তু যেতে খুব কষ্ট। যেতে যাতায়াত, মানে আমাদের একটা টাইম বাউন্ড ছিল, আমাদের সেই সময়ের মধ্যেই শুটিং করতে হবে। প্লাস আমরা যে সময় শুট করছিলাম এপ্রিল, ওই সময় 48 ডিগ্রিজ 45 ডিগ্রি সেলসিয়াস, প্রচন্ড গরম, বিভৎস মানে সেই হয়তো অবস্থা। 45 দেখাচ্ছে কিন্তু রিয়েল ফিলটা feel আসছে 48-50 হ্যাঁ এরকম হয়ে যাচ্ছে। তোমরা কোথায় কোথায় মেইনলি শুট করেছো এটার জন্য? আমরা বানতলা থেকে আরো 1 ঘন্টা ভেতরে চলে গেছিলাম, যেটা পুরো গ্রামের মতো, এবং যেটা ও বলছিল যে একদম ভার্জিন এরিয়া। প্রথমবার আমরা সেই সব জায়গায় শুট করেছি। কাঠের পুল, কিছুটা হয়তো পুলটা ভাঙা, তারপর যাওয়া যায় না, সেই সব পুলে শুট করেছি। খুব সুন্দর সুন্দর জায়গা। হ্যাঁ, ব্যারাকপুরে গেলাম আমরা একবার, সেখানে তারপর বারুইপুরে দিকেও গেছিলাম নাকি, ব্যারাকপুর, হ্যাঁ ওই খড়দা ব্যারাকপুরের ওই সাইডে গঙ্গার ধারে একটা বাড়িতে শুট করলাম। মোস্টলি তো রিয়েল লোকেশনে শুট করেছি আমরা, সবই রিয়েল লোকেশন। আচ্ছা, এই বছর তোমার হয়েছিল বলতে যাচ্ছিল, সরি আগে পেরিয়েছি। বলতেছেন যে আমরা এরকমও হয়েছে, গরম থাকা সত্ত্বেও বেশ কিছু সিকোয়েন্স আছে, এটা করার পর আমাদের দুজনেরই বোধহয় মানসিকভাবে যেটা হয় না, এতটাই ডার্ক, এবং সেখানে ডিরেক্টর যদি অ্যাটমসফিয়ারটাকে ওরকম না করে রাখে তাহলে একটা হেভি হয়ে যায় কাজ, সেটা কখনোই হতে দেয়নি। সৌভিক তো প্রচন্ড ঠান্ডা মানুষ, খুবই কম উত্তেজিত হয়। আমি সেটা ভালো, একটু বকাঝকা তাহলে কম দেবে। আমি খুব ব্লেসড সেই অর্থে when it comes to director, মানে আমি আমার যে কটা কাজ করেছি আমি যে এখন অবধি প্রত্যেকেই, আমি ওই জন্য বলছি ওর সঙ্গে আমার মানে খুবই আমার ভালো লেগেছে কাজ করে। মানে বলতে চাইছি আরো কাজ করব, ভালো লাগবে। অবশ্যই করব আমরা, অবশ্যই সেটা জানি না, লিখতে হবে। আচ্ছা, এইটা তোমার মানে অ্যাজ আ সিরিজ তো হইচইয়ের সঙ্গে প্রথম কাজ বোধহয়, তাই না? হ্যাঁ, প্রথম। মানে তোমার হইচইয়ের হাত ধরে ওটিটিতে একটা নতুন পথ চলা শুরু হলো। ওটিটি তো আমি এর আগে করেছি, হ্যাঁ, বাংলা আমার ফার্স্ট ওটি তো কালি, যেটা বাংলাই ওটিটি, কিন্তু বেশিরভাগ মানুষরা হিন্দি ভাবে, কারণ যেই সময় কালি এসেছিল সেই সময় আমরা তখনও না ওই ওটিটির বিষয়পত্রগুলো নিয়ে আমরা অতটা ওয়াকিবহাল ছিলাম না, যে আমাদের একটা মানে কি করে অ্যাপ ডাউনলোড করতে হয়, কিভাবে সাবস্ক্রিপশন নিতে হয়, বা কোন বাটনটা প্রেস করলে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ সিলেকশন হয়, সেই জায়গাগুলোতে একটু অসুবিধা ফিল করেছিল কালির সময়, যে কারণে বাংলা ল্যাঙ্গুয়েজটা অনেকে সিলেক্ট করতে পারেনি, হিন্দিতে গিয়ে দেখতে হয়েছে, সে কারণে বেশিরভাগ মানুষ ভাবেন আছে হিন্দি সিরিজ, বাট ইটস নট, ইটস আ বাংলা সিরিজ। সো হইচইয়ের সঙ্গে আমার প্রথম কাজ, আর এটা আমার দ্বিতীয় বাংলা সিরিজ। ওকে, তার মানে বোঝাই যাচ্ছে যে এই সিরিজটা নিয়ে পাওলিদি ইটসেলফ নিজে কতটা এক্সাইটেড আর কি। হ্যাঁ, আমি ভীষণই এক্সাইটেড, কারণ এইরকম একটা গল্প, এই ধরনের ন্যারেটিভ আমার মনে হয় আসা দরকার আরও। এই মানে আমাদের ভালো লেগেছে কাজ করতে, তো আশা করি দর্শকদেরও ভালো লাগবে কাজ করতে। আমি এই ধরনের চরিত্র করিনি ইনফ্যাক্ট, প্রথমবার। আচ্ছা, গত কয়েক বছরে যে ধরনের কাজ আমরা দেখেছি, মানে
সিরিজের হিসেবে যে ধরনের কাজ আমরা দেখেছি, একটু সাহসী কাজ এবং একটু ছক ভাঙা কাজ, সেই তুলনায় ফিল্মে কিন্তু কোনো ম্যাসিভ স্টোরি টেলিং এর পরিবর্তন আসেনি। এটাকে তোমরা এমনি কিভাবে দেখো, মানে ডিরেক্টরের চোখ দিয়েও বলো, অভিনেতার চোখ দিয়েও বলো, একটু তোমরা নিজেদের মতন করে। সিনেমার গল্পে খুব ম্যাসিভ কিছু একদম রেভলিউশন এসে গেছে এরকমটা চোখে কমই পড়েছে, তুলনায় ওটিটি কিন্তু অনেক তাড়াতাড়ি এবং অনেক বেশি সিনেমায় অনেক বিপ্লব করে ফেললে সেই বিপ্লবের খেসারত দিতে হয় অনেক সময় প্রোডিউসারকে, তো সেই জন্য বিপ্লব করার জায়গাটাও কম থাকে। তবে একদম আলাদা কাজ যে হয়নি একদমই বলবো না। লাপাতা লেডিজের মতো ভালো কাজ হয়েছে, বিদু বিনোদ চোপড়ার কাজটি বলো, 12th ফেল, এত সুন্দর ভালো কাজ হয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে এই সব জায়গায় একটা অঙ্কের খেলা আছে। লাপাতা লেডিস খুব ভালো ব্যবসা করার পরও দেখলাম 20 কোটি 25 কোটির আশেপাশে, 12 ফেল 80 এবং সিনেমা থেকে চলে যাওয়ার পর অনেক বেশি লোক ওটিটিতে দেখলো। এইবার এবার অদ্ভুত একটা প্রবণতা হয়েছে, সিনেমাতে মানুষ যাচ্ছে কেবলমাত্র লার্জার দ্যান লাইফ দেখতে, বড় পর্দার একটা মজা নিতে। হ্যাঁ, এবং একটু অন্য ধরনের কাজ, একটু পরীক্ষামূলক কাজ বা খুব সেনসিটিভ একটা বিষয়, সেটা কিন্তু মানুষ পরিবারের সঙ্গে বাড়িতে বসে দেখতে পছন্দ করছেন। এটা কিন্তু ডেটা বলছে, এটা কিন্তু ডেটা বলছে। মনে হয় যেটা যে সিনেমা তো কমিউনিটি ভিউইং, মানে উৎসবের মতো, বাড়ি থেকে বেরোচ্ছি, খাবার দাবার কিনছি, আমি গাড়ি করে যাচ্ছি, উইকেন্ডে সময় কাটাচ্ছি, কোয়ালিটি টাইম কাটাচ্ছি। ওটিটি বা যেহেতু মোবাইল মেইনলি ইউজার, কিন্তু এটা ম্যাক্সিমাম 90% মোবাইল, সেক্ষেত্রে পার্সোনালাইজড হয়ে আসছে। তো যে গল্পগুলো কমিউনিটি ওয়াচ করা যায় না বা আমার মতন করে বাকিটা বুঝবে না, সেই গল্প কিন্তু স্থান পাচ্ছে ওটিটিতে। সেই এক্সপেরিমেন্ট গুলো করার কিন্তু খুব ভালো অবকাশ তৈরি হচ্ছে। ও যেটা ঠিকই বলেছে, মানে যেটা মানে আমি ভীষণভাবে বিশ্বাস করি, কিন্তু আমি একমত হলাম না সৌভিকদার সাথে যে তো এটা আমাকে অনেকে প্রশ্ন করেছে এই জায়গা থেকে। তোমার প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, এই প্রশ্নটা খুব সুন্দর। এটা মানে আমাকে উল্টো প্রশ্নটা এতক্ষণ ধরে অনেকে জার্নালিস্ট করেছে যে 1 বছর ধরে আমি কেন বেশি বাংলা ছবি করছি না। উত্তরটা তুমি দিলে, প্রথমবার কি প্রশ্নটা করলো। লেখার ক্ষেত্রে আমার মনে হয়েছে, কন্টেন্টের ক্ষেত্রে, বাছাই করার ক্ষেত্রে আমার মনে হচ্ছে খুব সেফ গেম খেলা হচ্ছে, যে এই ছকে হওয়া উচিত, একটা ফ্যাক্টরি সিস্টেমে আমরা ঢুকিয়ে যাচ্ছি। আচ্ছা, এইটা ক্লিক করলো, তার মানে আমরা এইভাবেই এগোই। একটা বাজে নেক্সাস, ছোট হচ্ছে। আমি সেই স্টিরিওটাইপটা বরাবর ভাঙার চেষ্টা করেছি আমার সিলেকশনের দিক থেকে। তো তার মানে লেখা সেভাবে হয়নি, কন্টেন্ট সিলেকশন সেভাবে হয়নি, হ্যাঁ। তো সেই কারণেই ভালো কাজটা হয়নি। ওটিটির ক্ষেত্রে এবার সিনেমা যেটা খুব সুন্দর যেটা বললো, যে একটা কমিউনিটি ভিউইং, সিনেমা ইজ আ লার্জার দ্যান লাইফ। ওই 70mm থিয়েটারে তুমি স্ক্রিনে বসে একটা থিয়েটারে দেখছো, ইটস আ কমিউনিটি ওয়াচ। ওটিটি ইজ আ পার্সোনাল ওয়াচ। হ্যাঁ, সেখানে আমরা আমাদের বিনোদনটাকে অনেকটা কাস্টমাইজও করতে পারছি, নিজের চয়েস কাস্টমাইজ করতে পারছি, প্লাস একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়েরও তো ব্যাপার থাকে। ওটিটির দর্শকরা তারা ছক ভাঙা গল্প দেখতে চায়, তারা নারীবাদী চরিত্র দেখতে চায়, তারা এই ধরনের মানে যেগুলো আমরা ট্রেডিশনাল সিনেমায় যে ছবিগুলো দেখি না, তারা যে কাজগুলো দেখি না, যে গল্পগুলো দেখতে পাই না, সেই কাজগুলো ওটিটির দর্শক দেখতে চায়। মানে ওটিটির দর্শক যে বেশি বুদ্ধি রাখে সেটার কথা আমি বলছি না, মানে আমি বলছি দুটো মানে কোএক্সিস্ট করতে পারে। মানে আমি সবসময় বলেছি, যত বেশি প্ল্যাটফর্ম বাড়বে তত বেশি কাজ বাড়বে, কাজের অপরচুনিটি বাড়বে, কলাকুশলীরা অনেক বেশি কাজ করার জায়গা পাবে। ওকে, ডাইভার্স কাজ হোক না, ভালো তো, হ্যাঁ, কিন্তু সিনেমা হওয়া বন্ধ হলে হবে না, লিখতে হবে ভালো ভালো লিখতে হবে। তো দুজনকেই বলছি। ইনফ্যাক্ট সৌরভ এত ভালো, মানে আমি সত্যি কথা বলি, এই কাজটা চলাকালীন আমি হইচইয়ের অ্যাপটা আমি ডাউনলোড করলাম, করে আমি ওর রাজনীতি দেখলাম, আমার এত ভালো লেগেছে। ইনফ্যাক্ট তোমার ওইটাও আমি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, মানে এখন তো সৌরভকে নিয়ে কথা বলতে গেলে একটা ব্যাপার নিয়ে একটু আমরাও কনফিউজ হয়ে যাই, যে না ওকে ভালো অভিনেতা হিসেবে এগিয়ে রাখবে না ভালো পরিচালক হিসেবে এগিয়ে রাখবে। দুটো থাকতে, দুটো সবটাই থাকতে, কিন্তু মাঝে মাঝে পরিচালক শব্দটা আমার মনে একটু বিট করে যায়, আমার জামাও মনে হয় সেটা ভালো। হ্যাঁ, ভালো ভালো ভালো, সেটা আমাদের জন্য ভালো। মানে পরিচালক দরকার নতুন আরো, মানে আই ওয়ান্ট, ইনফ্যাক্ট ওর সিনেমায় আসা দরকার। আমার ওর কাজ দেখে এত ভালো লেগেছে যে ও কেন সিনেমা করছে না,
এটা এটা আমারও প্রশ্ন, আমাদের প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন না, এবার তুমি উত্তরটা দাও। আর প্রশ্ন না, উত্তরটাই দাও। এবার তুমি লিখে ফেলো, এবার তুমি এগিয়ে চলো। প্রথমটা তো লেখা, তারপরে তো বাকিটা। কত লেখা হলো বলো। এত তুমি বিয়ে হয়ে যেও না, হবে, ভালো হবে, আমি ভীষণ হোপফুল। ভীষণ, একদমই তাই। এবং তোমাকে আরেকটা প্রশ্ন ভীষণ করতে ইচ্ছে করছে যে বাঙালি অভিনেত্রী হিসেবে শুরুটা করলেও তুমি একজন এখন জাতীয় স্তরের অভিনেত্রী, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো অ্যাজ এক্সপেক্টেড তোমার কলকাতার কাজের পাশাপাশি তোমার মুম্বাইয়ে কি আপকামিং হচ্ছে সেটা যদি একটু বলো আমাদের। না, এটা কাবেরীর জন্যই আমরা বসেছি আড্ডা দিতে, একদম। বাকিটা ক্রমশ প্রকাশ্য। তো আমাদের জিও বাংলার পুরো টিমের পক্ষ থেকে কাবেরীর জন্য অল দ্য ভেরি বেস্ট। খুব Thank you ভালো so হোক, much, thank you. সাকসেসফুল একটা সিরিজ আমরা দেখি, এবং আরো বেশি বেশি করে তোমাকে শুধু ওটিটিতে নয়, যেটা আমাদের সবারই একটু কম বেশি মনে ইচ্ছে, যে আরো বেশি করে তুমি বাংলায় বড় পর্দাতেও কাজ করো, খুব ভালো ভালো কাজ করো, সেই আশা নিয়ে আমাদের একটা ছোট্ট উইশ আমাদের অডিয়েন্সদের জন্য তোমাদের তরফ থেকে কিছু বলে দাও। ডিরেক্টর, কারেক্ট। ক্যাপ্টেন অফ দ্য শিপকে সবাই এগিয়ে দিচ্ছে বারবার। আমাদের কাবেরী হইচই প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি আসছে। কাবেরী চরিত্রকে ঘিরে একটা সুন্দর গল্প বোনা হয়েছে, যেখানে প্রতিটা চরিত্র খুব ইম্পর্টেন্ট, তারা গল্পকে সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে পাউলি আছে, সৌরভ আছে, চন্দন সেন আছেন, শঙ্কর দেবনাথ আছে, প্রান্তিক আছে, বিয়াস একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছে, বিদীপ্তা দি আছে, ফাল্গুনি দা আছে। তো এবং প্রতিটি চরিত্র খুব গুরুত্বপূর্ণ, এবং তারা গল্পের বিভিন্ন মোড়ে এসে গল্পকে এগিয়ে দিচ্ছেন। আপনারা দেখুন, আমরা যখন গল্পটা লিখেছিলাম তখন আমরা জানিও না যে এই গল্পটি যখন শ্যুট হয়ে যাবে, যখন রিলিজের কাছাকাছি আসবে, তখন এর সঙ্গে হয়তো একটা লার্জার কনস্পিরেসি যেটা আছে তার সঙ্গে কোথাও গিয়ে খুব আনক্যানি সিমিলারিটিস রয়ে যায়। কারণ এই লার্জার কনস্পিরেসিটা তো কোনো একটা ইউনিক ঘটনা না, এটা তো বহুদিন ধরে বহু জায়গায় আমরা দেখে আসছি। এটা একটা প্যাটার্নে, একটা সমাজের অংশ। আর আমরা যখন কোনো কাজ করি সেটা তো আমরা সমাজ থেকেই নিই। তো সেই সমাজ থেকে নেওয়া একটা কাজ, সেটাই আবার হয়তো কোথাও রিপিট হচ্ছে। আমরা কাবেরীর মাধ্যমে একটা প্রতিবাদ জানাতে চাইছি, যে প্রতিবাদের ভাষা এখন সবার মুখে মুখে। তো দেখা যাক কি হয়। আপনারা কাবেরী দেখুন, ভালো লাগবে।